প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 5। এই পর্বে আমি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত একটি ব্যাপক উদাহরণ অর্থাৎ একটি অঙ্ক যেখানে প্রায় 30টার কাছাকাছি লেনদেন আছে এবং প্রত্যেকটা লেনদেন একবার মাত্র ব্যবহার করে আমি আলোচনা করার চেষ্টা করব, যাতে এই একটা অঙ্ক যদি আমরা সমাধান করতে পারি যে কোনো বইয়ের যে কোনো ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শিখন ফল। আজকের আলোচনায় আমি ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন কোন লেনদেনগুলো যোগ হবে, কোনগুলো বিয়োগ হবে, সেগুলির ব্যাখ্যা প্রদানের জন্য একটি ব্যাপক উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কোন লেনদেনে কি লেখা থাকলে আমরা যোগ করার সময় বা বিয়োগ করার সময় কেন বিয়োগ করব এবং বিয়োগ করার সময় যোগ করার সময় কি ভাষা লিখবো সবকিছু আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রথম লেনদেনটি যদি এরকম থাকে যে আমাদের মনে করি অঙ্কটা শুরু হয়েছে, অঙ্ক হচ্ছে রবি অ্যান্ড কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 26,000 এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 32,000। এই লেনদেনটা দেয়া আছে। এখন এরপরে আরো কিছু লেনদেন থাকবে, তো সেইগুলি আমি একটা একটা করে পর্যায়ক্রমে আলোচনা করব। এখন এই লেনদেনটা কোথায় বসবে এবং এইটা কখন উত্তর হবে, অর্থাৎ আমরা যদি 26,000 নিয়ে অঙ্ক শুরু করি, সব কিছু যোগ বিয়োগ করে আমাদের উত্তর হবে 32,000 টাকা। তো একটা একটা করে লেনদেন আমি আলোচনা করব। তো সবার আগে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ছকটা কিরকমভাবে লক্ষ্য করি। এখানে লিখবো ব্যাংক সমন্বয় বিবরণী, তারপরে আমরা এখানে তারিখ লিখবো, এই তারিখ যে তারিখ অঙ্কে দেওয়া থাকবে, এবং এইখানে লিখবে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এখানে লিখবো শেষের ঘরে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কোথায় লিখবো? শেষের ঘরে। এবং আমরা এর সাথে কিছু যোগ করব, প্রথম ঘরে লিখবো যোগগুলা, যোগ করে প্রথম ঘরে লিখে সেই যোগটা আবার শেষের ঘরে নিয়ে যাবো। আবার কিছু বিয়োগ করব, বিয়োগটা প্রথম ঘরে লিখে শেষের ঘরে নিয়ে যাবো। তারপরে এটার সাথে যোগ বিয়োগ করে লাস্টে আমাদের যে টাকা হবে এই টাকার সাথে 32,000 টাকা মিলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে মাঝখানে কোনগুলি যোগ করব এবং কোনগুলি বিয়োগ করব। তার জন্য আমি পরবর্তীতে একটা একটা করে বিশেষ করে লেনদেন আলোচনা করব, যেগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো চলো আমরা দেখি এর সাথে কোন কোনগুলি যোগ হবে। প্রথমে দেখি, এই যে বকেয়া চেক বা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি বা ভাঙানো হয়নি। খেয়াল করি, বকেয়া চেক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি বা ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, এগুলি সব সমার্থক শব্দ। তো এটা সমাধান কি হবে? এটা অন্য নামে থাকতে পারে অথবা দিয়ে, যেমন পাওনাদারকে 7,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, যার মধ্যে 2,000 টাকা চেক 31শে মার্চের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। অর্থাৎ 5,000 টাকা চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই লেনদেনটা অন্যভাবে থাকতে পারে। কিভাবে? পাওনাদারকে ইস্যু করেছিলাম 7,000, ব্যাংকে পরিশোধ হয়েছে 2,000, তাহলে 5,000 টাকা পরিশোধ হয়নি, এটাই উপস্থিত হয়নি বলে বিবেচিত হবে। এখন এটা সমাধান কি হবে? এটা সমাধান করার সময় আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ঘর টানবো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 32,000, 26,000 তো অঙ্কে ছিল, সেটা শেষের ঘরে লিখবো। এর সাথে যোগ এবং বিয়োগ আইটেম আছে, তাই না? তাহলে এই লেনদেনটা কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? পূর্বের ক্লাসে কিন্তু কোন কোন লেনদেনগুলি যোগ হবে তার একটি সূত্র আমি আলোচনা করেছিলাম 4 নম্বর ক্লাসে। আশা করি যারা সূত্রটি দেখেছো তারা বুঝতে পারছো যে এই লেনদেনটা যোগ হবে না বিয়োগ হবে। তারপরেও আমি আরেকবার বলছি, ঘটনা হয়েছে যে আমি যখন পাওনাদারকে দিয়েছি আমি বিয়োগ করেছি 7,000, কিন্তু হয়তো দুইজন পাওনাদারকে আমি চেক দিয়েছিলাম, একজনকে 5,000 আর একজনকে 2,000, মোট 7,000, কিন্তু ব্যাংক বিয়োগ করেছে 5,000। এই যে 2,000 ব্যাংক বিয়োগ করেছে কত? 2,000। তাহলে আমি বিয়োগ করেছি 7,000, ব্যাংক বিয়োগ করেছে 2,000, বাকি 5,000 ব্যাংক বিয়োগ করেনি। কেন বিয়োগ করেনি? এই যে ব্যাংকে উপস্থিত হয়নি চেক, সেই জন্য। তাহলে এখন আমি যদি দুই দিক মিলাতে চাই তাহলে কিন্তু এখানে আমার 5,000 যোগ করতে হবে, যেটা উপস্থিত হয়নি সেটা যদি নগদান বই জেরের সাথে যোগ করি তাহলে কিন্তু যোগ বিয়োগ করে এখানে 2,000 হচ্ছে, -2,000 হচ্ছে, এখানেও -2,000 হচ্ছে, দুই দিক মিলে যাচ্ছে। এখানেও -2,000 হচ্ছে, ওদিকেও -2,000 হচ্ছে, যোগ বিয়োগ করে দুই দিক মিলে যাচ্ছে। সেজন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে
যোগের ঘরে লিখবো, টাকা লিখবো প্রথম ঘরে। পরেরটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদার কর্তৃক সরাসরি জমা। একজন দেনাদার সরাসরি যদি ব্যাংকে জমা দেয় তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পায়, সেজন্য এটা আমরা যোগ করব। এই লেনদেনটা অন্যভাবে থাকতে পারে, এইভাবে দেনাদার, একজন দেনাদার সরাসরি ব্যাংকে ৬০০০ টাকা জমা দিয়েছেন যা নগদান বইতে লেখা হয়নি, এই লেনদেনটা এইভাবে থাকতে পারে, সেজন্য ওটা কি করবো, ওটা আমরা যোগের ঘরে লিখবো। কিভাবে, এই যে দেনাদার কর্তৃক সরাসরি জমা দেওয়া ব্যাংকে জমাদান যা নগদানভুক্ত হয়নি বলে যোগ করব। এখন এখানে একটি বিষয় আছে, এই নিচের লেনদেনটি যদি থাকে তাহলে কি আমি সম্পূর্ণটা লিখবো নাকি এটা লিখবো, কোনটা লিখবো? এখানে ব্যাখ্যায় লিখবো আমরা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি, এই বাক্য লেখা উত্তম হবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার এটা যদি মনে না থাকে, মনে থাকবে, একটু প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে কোথায় কি লিখতে হবে মনে থাকবে। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। অর্থাৎ দেনাদার ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা যোগ করেছি। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে জমা বাড়লে যোগ হবে আর ব্যাংক জমা কমে গেলে বিয়োগ হবে। তাহলে আমাদের লেনদেন পড়ে দেখতে হবে লেনদেন দ্বারা ব্যাংকে জমা বেড়েছে না কমেছে। পরের লেনদেনটি লক্ষ্য করি, পরের লেনদেনটি বলছে যে এই ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়। তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, যেহেতু ব্যাংক প্রাপ্য বিল এর অর্থ আমার হিসেবে জমা করেছে। আবার এটা অথবা থাকতে পারে ৫০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক আদায় করেছে যখন নগদানভুক্ত হয়নি। অর্থাৎ ঘটনাটা এরকম ঘটেছে যে ৫০০০ টাকার একটা প্রাপ্য বিল এই ব্যাংক আদায় করে আমার হিসেবে যোগ করেছে ৫০০০ টাকা, কিন্তু আমি তো লিখিনি, এই যে নগদান বইতে লেখা হয়নি। মানে কি, আমার নগদান বইতে যেহেতু লেখা হয়নি সেজন্য ব্যাংক যেহেতু যোগ করেছে তাই আমরাও এই যোগ করব। যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক কর্তৃক যেহেতু জমা হয়েছে, তবে আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই আমরা যোগ করব নগদান বইয়ের জেরের সাথে। আরেকটি লেনদেন লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১০০০ টাকা। এটা অন্যভাবে থাকতে পারে, ব্যাংক কর্তৃক ১০০০ টাকা সঞ্চয়পত্রে সুদ আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি। সঞ্চয়পত্রে সুদ আর বিনিয়োগের সুদ এক, সেজন্য আমরা এটা যেহেতু ব্যাংক আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করেছে তাই আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে এটা কি করবো, এই যে যোগের ঘরে লিখবো। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি বলে এই ১০০০ টাকা লিখবো। আর যদি সঞ্চয়পত্রে সুদ আসে তাহলে লিখবো ব্যাংক কর্তৃক সঞ্চয়পত্রে সুদ আদায়, কেননা ব্যাংক সঞ্চয়পত্রের সুদ বিনিয়োগের সুদ আমার হিসেবে জমা করেছে, ফলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, তা নাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমি অনেকগুলি লেনদেন আজকে আলোচনা করবো, প্রায় ৩০টার কাছাকাছি লেনদেন আজকে আলোচনা করার চেষ্টা করব। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, অর্থাৎ আমার যে ব্যাংকে টাকা আছে তার উপরে সুদ ধরে আবার আমার অ্যাকাউন্টে জমা করেছে, তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। তো ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ হবে। এটা অন্যভাবে থাকতে পারে, ব্যাংক জমার সুদ, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর আর ব্যাংক জমার সুদ এক কথা। তাহলে আমরা এটা যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংক আমার হিসাবে ১০০০ টাকা সুদ যোগ করেছে। ১০০০ টাকা ব্যাংক বিবরণীতে ব্যাংক ১০০০ টাকা আমার অ্যাকাউন্টে সুদ যোগ করেছে। এখন আমরা যোগ করি নাই, এই যে বলেছেন নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংক যেহেতু যোগ করেছে আমরা যোগ করব। ব্যাংক বিয়োগ করলে আমরা বিয়োগ করব, তাহলে তো ব্যাংক বিবরণীর সাথে আমার উদ্বৃত্ত মিলে যাবে। এই যে যোগের ঘরে লিখবো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যা নগদানভুক্ত হয়নি বলে এই ১০০০ টাকা লিখবো। তারপর লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করেছে, তো আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক লভ্যাংশ আদায় করে আমার অ্যাকাউন্টে কি করেছে, ব্যাংক যোগ করেছে। তা আমার তো নগদান বইতে লিখিনি, যেহেতু ব্যাংক যোগ করেছে তাহলে আমরাও এখন যোগ করব। কিন্তু এই লেনদেনটা অন্যভাবে থাকতে পারে, শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ আদায়। শেয়ারে বিনিয়োগ করলে শেয়ারের যে লভ্যাংশ সেটা সরাসরি ব্যাংকে জমা হয়, তো ব্যাংকে জমা হলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে, সেজন্য আমরা কি করব, এই যোগের ঘরে লিখবো। এখানে যোগের ঘরে এই যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৭০০০ টাকা প্রথম ঘরে।
পরেরটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়। প্রাপ্য নোট আর প্রাপ্য বিল এক কথা। তো প্রাপ্য নোটের অর্থ যদি আদায় করে ব্যাংক, কত টাকা? 8,000 টাকা। তো ব্যাংক যদি প্রাপ্য বিলের অর্থ 8,000 টাকা আদায় করে, তো আমার 8,000 টাকা এই যে ব্যাংক যোগ করেছে, তাহলে আমার নগদান বইতে যোগ করতে হবে, তাহলে তো দুই সাইড মিলবে। সেজন্য আমরা কি করব? নগদান বইতে যোগ করব। এই যে যোগের ঘরে লিখব ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের অর্থ আদায়। তো এই কথাটা অন্যভাবে থাকতে পারে, ব্যাংক কর্তৃক 8,000 টাকার প্রাপ্য নোট আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি, এভাবেও থাকতে পারে। আবার থাকতে পারে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। প্রাপ্য বিল এর আধুনিক নাম প্রাপ্য নোট। এখানে টাকা লিখব, এই 8,000 টাকা। দেনাদার হতে 5,000 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। দেনাদারের কাছ থেকে চেক পেয়ে আমরা ব্যাংকে জমা দিয়েছি কিন্তু নগদান বইতে লিখতে ভুল করেছি। ঘটনাটি এরকম ঘটেছে, 5,000 টাকার একটি চেক, অর্থাৎ 5,000 টাকার একটি চেক আমরা ব্যাংকে জমা দিয়েছি। তো ব্যাংক তো জমা করেছে, কিন্তু আমি নগদান বইতে লিখি নাই, লিখতে ভুলে গেছি। ফলে কি হচ্ছে, আমার ব্যাংক জমা তো বেড়ে গেছে। যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাংকে চেক জমা দেওয়ার ফলে, সেজন্য আমরা এই যোগের ঘরে লিখব চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি বলে এই 5,000 টাকা যোগের ঘরে লিখব। ব্যাংক কর্তৃক ভুলবশত অন্য হিসাবে চেক অত্র হিসাবে জমা। এটা হচ্ছে ব্যাংক অন্য একজন লোকের টাকা আমার অ্যাকাউন্টে ভুলে জমা করে দিয়েছে। ফলে কি হয়েছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে কত টাকা দ্বারা? 5,000 টাকা দ্বারা। ব্যাংক জমা বেড়ে গেছে। এইটা অন্যভাবে থাকতে পারে, এই লেনদেনটা অথবা দিয়ে, মানে এভাবেও লেখা থাকতে পারে, এভাবেও লেখা থাকতে পারে। যেমন অন্য হিসাবে জমাকৃত 5,000 টাকার একটি চেক ভুলবশত আমাদের হিসেবে ডেবিট জমা করা হয়েছে। এখানে আমাদের এই হিসাবের কাছে নাম থাকতে পারে, ওই কোম্পানির নাম, রবি অ্যান্ড কোং এর হিসেবে জমা করা হয়েছে বলতে পারে, যেহেতু রবি অ্যান্ড কোং এর অঙ্ক করছি আমরা, কেননা রবি অ্যান্ড কোং এর অঙ্কই তো শুরু করেছি। তাহলে অন্য অ্যাকাউন্টের চেক আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা করেছে, আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা কি করব? এটি যোগ করব। এখন তোমাদের মনে হতে পারে যে অন্য একজনের চেক আমার অ্যাকাউন্টে জমা দিল, এটা তো ব্যাংকের ভুল হয়েছে, তবে আমি কেন যোগ করব বলতে পারো, তাই না? এইখানে একটি বিষয় হচ্ছে, ব্যাংক তো পরে অবশ্যই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে দিবে, তখন আমরাও বিয়োগ করব, কিন্তু আপাতত ব্যাংকের জেরের সাথে মেলানোর জন্য ব্যাংক যেহেতু আরেকজনের চেক ব্যাংক বিবরণীতে জমা করেছে আমার অ্যাকাউন্টে, তা আমিও যোগ করব। ভুল হোক আর সঠিক হোক, আমরা যোগ করে এই উদ্বৃত্তের সাথে মিলাবো, কেননা ব্যাংক বিবরণীর আসল উদ্দেশ্য হচ্ছে উভয় উদ্বৃত্ত মিলানো। এখন আমি যদি যোগ না করি তাহলে তো মিলবে না, সেজন্য ব্যাংকে যেহেতু বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা যোগ করব। এবার আসি, 10,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ভুলবশত 1,000 টাকা লেখা হয়েছে। ঘটনাটা কি ঘটেছে, আমরা ব্যাংকে 10,000 টাকার একটি চেক জমা দিয়েছি, 10,000 টাকার একটি চেক ব্যাংকে কি করেছি? জমা দিয়েছি। তা আমি কত যোগ করব? 10,000, কিন্তু ভুল করে আমি 1,000 যোগ করেছি, কিন্তু ব্যাংক তো 10,000ই যোগ করবে। 10,000 টাকার একটি চেক আমি ব্যাংকে জমা দিলাম, ব্যাংক কত যোগ করবে? 10,000 যোগ করবে, কিন্তু আমরা ভুল করে 1,000 যোগ করেছি। তাহলে আমি কত টাকা কম যোগ করেছি? 9,000 টাকা আমি কম যোগ করেছি, সেটা আবার যোগ করব, তাহলে ব্যাংকের সাথে মিলে যাবে 10,000 10,000। সেজন্য এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে এখানে লিখব জমাকৃত চেকের টাকা নগদান বইতে কম লেখা হয়েছে। কত টাকা কম লিখেছিলাম? 9,000 টাকা। এখন সেটি যোগ করব, অর্থাৎ 10,000 টাকা যোগ করার দরকার ছিল কিন্তু আমি ভুলে 1,000 টাকা যোগ করেছি, তাহলে আরো 9,000 টাকা যোগ করতে বাকি ছিল, তাই সেটি যোগ করলাম। এবার আসি, পাওনাদারকে 4,000 টাকার একটি চেক ইস্যু করে নগদান বইতে ভুলে 8,000 লেখা হয়েছে। ঘটনাটা কি ঘটেছে একটু লক্ষ্য করি, আমরা এখানে একটু দেখি ঘটনাটা কি হয়েছে। 4,000 টাকার একটি চেক পাওনাদারকে দিয়েছি, ভুলে আমি 8,000 বিয়োগ করেছি। কেন 8,000 বিয়োগ করেছি? এই যে এখানে বলা আছে 8,000 টাকা লিখেছি বলে, আর দিয়েছিলাম কত? 4,000, তাহলে ব্যাংক তো 4,000 বিয়োগ করবে, ব্যাংক 4,000 বিয়োগ করবে 4,000 টাকার চেক, কিন্তু আমি কত বিয়োগ করেছি? আমি ভুল ক্রমে ওই যে ইংরেজিতে 8 আর বাংলার 4 তো একরকম, সেই জন্য আমি 8,000 টাকা বলে লিখে ফেলেছি।
কিন্তু আমাকে বিয়োগ করতে হবে কত? 4000। আমি বিয়োগ করলাম কত? 8000। কত বেশি বিয়োগ করেছি? 4000 টাকা বেশি বিয়োগ করেছি। সেই 4000 টাকা যদি যোগ করি তাহলে যোগ বিয়োগ করে আমাদের -4000 হচ্ছে। অর্থাৎ 4000 টাকার একটি চেক পাওনাদারকে দিয়ে 8000 টাকা আমি লিখেছি, মানে কি আমি 8000 টাকা বিয়োগ করে ফেলেছি। সেজন্য আমি 4000 টাকা এখন এই ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করার ক্ষেত্রে এখানে যদি যোগ করি লিখবো ইস্যুকৃত চেকের টাকা নগদান বইতে ভুলে বেশি লেখা হয়েছে, তাই বলে এই দুটোর পার্থক্য যোগের ঘরে লিখবো। এখানে যদি 6000 টাকা লিখতাম ভুলে, তাহলে 2000 টাকা এখানে যোগ করতাম। পাওনাদারকে 4000 টাকার চেক প্রদান করে নগদান বইতে দুইবার লেখা হয়েছে। এটার কাহিনী কি হয়েছে একটু লক্ষ্য করি। পাওনাদারকে 4000 টাকা চেক দিয়েছি, তাহলে আমিও একবার বিয়োগ করব 4000 টাকা, আবার ব্যাংকও একবার বিয়োগ করবে 4000 টাকা, দুই দিকে সমান সমান থাকবে। কিন্তু আমি দুইবার বিয়োগ করেছি, দুইবার ক্রেডিট করেছি, অর্থাৎ দুইবার আমি বিয়োগ করেছি। চার হাজার টাকার একটি চেক দিয়ে আমি আমার বই থেকে কয়বার বিয়োগ করেছি? দুইবার। তাহলে একবার যোগ করে দিলে তো অঙ্ক মিলে যাবে। সেজন্য আমি যদি আরেকবার এর সাথে যোগ করি, এখন এখানে যদি আমি সমাধান করার জন্য 4000 টাকা এখন যদি যোগ করি, তাহলে এখানে যোগ করছি আর এখানে বিয়োগ করছি, যোগে বিয়োগে কাটাকাটি হয়ে আমার এই 4000 এর সাথে এই 4000 মিলে যাচ্ছে। অর্থাৎ 4000 টাকা বিয়োগ একবার করতে হবে, তা না করে আমি দুইবার বিয়োগ করেছিলাম, তাই আমি একবার যোগ করে দিলাম। সেজন্য এই 4000 টাকা এখন এখানে যোগ হবে। লিখতে হবে ইস্যুকৃত চেকের টাকা নগদান বইতে ভুলে বেশি লেখা হয়েছে বলে যোগ হবে। কেন যোগ হবে? যে দুইবার বিয়োগ করেছি, তাই একবার বিয়োগ করতে হবে ঠিক করার জন্য, সঠিক করার জন্য। এবার আসি বিয়োগ সংক্রান্ত লেনদেন। তো লক্ষ্য করি, ব্যাংকে আদায়ের জন্য জমাকৃত 5000 টাকা এখনো আদায় হয়নি। এটা অন্যভাবে থাকতে পারে। ব্যাংকে 3000 টাকার 5000 টাকার দুটি চেক এর মধ্যে দ্বিতীয় চেকটি 31শে মার্চ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। অর্থাৎ ঘটনাটা কি ঘটেছে একটু লক্ষ্য করি। ব্যাংকে আমি চেক জমা দিয়েছি এই 3000 টাকার আর 5000 টাকার। তো 3000 আর 5000 মোট 8000 টাকা আমি আমার নগদান বইতে যোগ করেছি, কিন্তু ব্যাংক যোগ করেছে 3000 টাকা। কেন? এই যে বলে দিছে দ্বিতীয় চেকটি আদায় করতে পারেনি, অর্থাৎ ব্যাংকে চেক জমা দেওয়া হলেও ওই 5000 টাকার চেকটি আদায় হয়নি। আদায় না হলে কি হবে? আমার নগদান বইতে 5000 টাকা বেশি আছে, কেননা এই 5000 টাকার চেকটা আমি জমা করেছি, ব্যাংক জমা করতে পারেনি, তো আমার ব্যাংক জমা কম আছে। তো ব্যাংক জমা কম থাকলে বিয়োগ হয়, সেজন্য ব্যাংক যেটা আদায় করতে পারেনি সেটা এখন আমরা বিয়োগ লিখবো নগদান বইতে। তাহলে যোগ বিয়োগ করে 3000 মাইনাস প্লাস হচ্ছে, এখানে 3000 প্লাস মিলে যাচ্ছে। অর্থাৎ ব্যাংকে আদায়ের জন্য জমাকৃত 5000 টাকা যেহেতু আদায় হয়নি, তাই ব্যাংকে জমা কম আছে, তাই আমাদের এখানে এই এখন বিয়োগের ঘরে লিখব। কি লিখব? জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি বলে এই 5000 টাকা প্রথম ঘরে লিখব। আমরা অবশ্য যোগের ঘরে যে 12টা আইটেম লিখেছি, ওই 12টা লেনদেন যোগ করে আবার শেষের ঘরে নিয়ে যাব। এটা ব্যাংক সমন্বয় বিবরণী তোমরা যারা করো তারা পারো। এখন আবার আমি বিয়োগের গুলা বলছি, বিয়োগের গুলা আবার এখানে প্রথম দিকে লিখতে থাকবো। ব্যাংকে জমাকৃত 5000 টাকার প্রাপ্য বিল এখনো আদায় হয়নি। এই কথাটা অন্যভাবে থাকতে পারে। কিভাবে একটু লক্ষ্য করি। অথবা এটা অন্যভাবে থাকতে পারে, 3000 টাকার একটি চেক 5000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দিয়েছিলাম, কিন্তু এই চেকটি প্রাপ্য বিলটি ব্যাংকে জমা দেবে, কিন্তু প্রাপ্য বিলের অর্থ এখনো আদায় হয়নি। তাহলে এই প্রাপ্য বিল 5000 টাকার অর্থ এখনো যদি আদায় না হয়, তাহলে আমার ব্যাংক জমা কম আছে, সেজন্য বিয়োগ হবে। কি হবে? এখানে আমরা এই বিয়োগের ঘরে লিখব জমাকৃত প্রাপ্য বিল যা এখনো আদায় হয়নি বলে এই 5000 টাকা বিয়োগের ঘরে লিখলাম। কেন বিয়োগের ঘরে লিখলাম? এই যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। এটা অনেক সহজ। ব্যাংক প্রদেয় বিল পরিশোধ করেছে 4000 টাকা,
তো ব্যাংক যদি পরিশোধ করে তো আমার অ্যাকাউন্টে টাকা কমে যাবে, আমার অ্যাকাউন্টে টাকা কমে যাবে। সেজন্য আমি কি করবো, বিয়োগের ঘরে লিখবো। বিয়োগের ঘরে লিখবো এই যে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ নগদানভুক্ত হয়নি, 4000 টাকা লিখবো প্রথম ঘরে। ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন বিল পরিশোধ, ব্যাংক যদি আমার হিসাব থেকে বিজ্ঞাপন বিল পরিশোধ করে তো আমার ব্যাংক জমা কমে যায়, সেজন্য বিয়োগের ঘরে লিখবো। আবার অন্যভাবে বলতে পারি ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ, ব্যাংক কর্তৃক জীবন বীমা পরিশোধ, ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ, এগুলা ব্যাংক কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ, আমার ব্যাংক জমা কমে যাবে, সেজন্য এগুলো আমরা বিয়োগের ঘরে লিখবো। ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ নগদানভুক্ত হয়নি বলে 3000 টাকা লিখবো। যদি বিজ্ঞাপন বিল হয়, ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন বিল পরিশোধ 3000 টাকা লিখবো। যদি ব্যাংক কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ হয় তাহলে ব্যাংক কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ 3000 টাকা লিখবো। ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ, ব্যাংক যদি বীমা প্রিমিয়াম পরিশোধ করে তাহলে আমার ব্যাংক জমা কি হয়, কমে যায়। ব্যাংক যদি বীমা প্রিমিয়াম পরিশোধ করে বা জীবন বীমা প্রিমিয়াম এর কিস্তি পরিশোধ করে তাহলে আমার ব্যাংক জমার পরিমাণ কমে যায়, সেজন্য বিয়োগের ঘরে লিখবো যে ব্যাংক কর্তৃক জীবন বীমা পরিশোধ কত টাকা, 1000 টাকা। যদি বীমা প্রিমিয়াম হতো তাহলে লিখতাম ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ 1000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যদি 28টি লেনদেন আলোচনা করি তোমাদের সামনে, তাহলে প্রত্যেকটা কিন্তু 2টা করে লেনদেনের আমি উদাহরণ দিচ্ছি, তাহলে কিন্তু 56টা লেনদেন আমাদের শেখা হবে। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটি, তাই আমরা ভালো মতো মনে রাখার এবং প্র্যাকটিস করার চেষ্টা করব। 17 নম্বর পর্যন্ত এসেছি, আর বেশি সময় নাই, সমস্যা নেই, শেষ করতে পারবো ইনশাল্লাহ। ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ, তো ব্যাংক জমা কমে যাবে। আবার যদি থাকে ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ ঋণের কিস্তি পরিশোধ, তাহলে তো ব্যাংক জমা কমবে, কমবে না, ব্যাংক থেকে যেহেতু আমি পরিশোধ করে দিয়েছে। তাহলে ওটা কি করবো, এখানেও বিয়োগ হবে। এই যে ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ বলে এই 5000 টাকা লিখবো, অথবা ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ ঋণের কিস্তি পরিশোধ বলে 5000 টাকা লিখবো বিয়োগের ঘরে। কেন বিয়োগের ঘরে, ব্যাংক পরিশোধ করেছে, আমার ব্যাংক জমা কমে গেছে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এইটা অনেক কমন একটি লেনদেন, তাই আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যার নগদান বইতে লেখা হয়নি, মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, আমার ব্যাংক থেকে অ্যাকাউন্ট টাকা মাইনাস করেছে, কয় টাকা, 500 টাকা। আমার নগদান বইতে আমি মাইনাস করতে পারিনি, কেন পারিনি, ওই যে নগদান বইতে লেখা হয়নি বলছে। এটা অন্যভাবে থাকতে পারে, ব্যাংক সেবা খরচ বা সার্ভিস চার্জ বাবদ 500 টাকা কর্তন করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 500 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, তাহলে আমার ব্যাংক জমা কমে গেছে। সেজন্য এই ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এই বিয়োগের ঘরে লিখতে হবে, যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে লেখা হয়নি। এখানে যেটি লেখা আছে সেটি লিখবো, বড় হলে সাজিয়ে লিখবো। এই 500 টাকা প্রথম ঘরে লিখবো। আবার ব্যাংক কর্তৃক সুদ চার্জ, ব্যাংক কর্তৃক সুদ চার্জ মানে কি, আমার অ্যাকাউন্ট থেকে সুদ বাবদ টাকা কেটে নিয়েছে। সুদ বাবদ টাকা কেটে তখনই নিতে পারে যখন ব্যাংক জমাতিরিক্ত সুদ হয়, যেমন ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ চার্জ আর ব্যাংক কর্তৃক সুদ চার্জ এক কথা। সুদ মঞ্জুর করলে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়, সুদ চার্জ করলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, বিষয়টি মনে রাখতে হবে। তো ব্যাংক জমাতিরিক্ত সুদ চার্জ করার ফলে আমার ব্যাংক জমা কমে গেছে, কেননা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, সেজন্য কি করব, বিয়োগের ঘরে লিখবো ব্যাংক জমাতিরিক্ত সুদ বা ব্যাংক কর্তৃক সুদ চার্জ যার নগদান বইতে লেখা হয়নি 1500 টাকা। অর্থাৎ ব্যাংক সুদ চার্জ বাবদ আমার অ্যাকাউন্ট থেকে 1500 টাকা মাইনাস করেছে, তাহলে আমি 1500 টাকা মাইনাস করব, তাহলে দুই দিক সমান সমান হবে। আরো একটি লেনদেন লক্ষ্য করি, নগদান বইতে প্রাপ্য বিলের অর্থ বেশি লেখা হয়েছে। নগদান বইতে প্রাপ্য বিলের টাকা আমরা বেশি লিখেছি, কিরকম, উদাহরণ দিই। 5000 টাকার একটি প্রাপ্য বিল 4800 টাকায় বাট্টা করা হয়, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেনদেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, কেননা আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো আমি যখন ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের ক্লাস নিই,
তখন লক্ষ্য করেছি, দেখেছি এই লেনদেনটা যখন শিক্ষার্থীদের আমি বোঝানোর চেষ্টা করি তখন শিক্ষার্থীরা বলে স্যার এটা একটু আরেকবার বলেন। সেজন্য এই লেনদেনটি একটু যেহেতু একটু তোমাদের কাছে ক্রিটিক্যাল মনে হতে পারে, ভালো করে বোঝার চেষ্টা করি। 5,000 টাকার একটা প্রাপ্য বিল 4,800 টাকায় বাট্টা করা হয়, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য মানে কি 5,000 টাকায় লেখা হয়েছে। অর্থাৎ 5,000 টাকা আমি নগদান বইতে যোগ করেছি, ব্যাংক যোগ করেছে 4,800 টাকা, ওই 200 টাকা বাট্টা বাদ দিয়ে আমরা যোগ করেছি 5,000, ব্যাংক যোগ করেছে 4,800। তো আমরা কয় টাকা বেশি যোগ করেছি, আমরা কত টাকা বেশি যোগ করেছি সেই টাকাটা এখন বিয়োগ হবে। কত টাকা বেশি, এই 200 টাকা। লক্ষ্য করি আমরা যোগ করেছি 5,000, ব্যাংক যোগ করেছে 4,800, তাহলে 200 টাকা আমরা বেশি যোগ করেছি। যে 200 টাকা বেশি যোগ করেছি সেটা এখন আমরা প্রাপ্য নোট বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে বলে বিয়োগ করব। অর্থাৎ এই বিয়োগের ঘরে লিখব বিয়োগের মধ্যে। ব্যাংক কর্তৃক কমিশন চার্জ। ব্যাংক বিভিন্ন কারণে আমার অ্যাকাউন্ট থেকে কমিশন বাবদ টাকা কেটে নিতে পারে, এটা অন্যভাবে লেখা থাকতে পারে। ব্যাংক কর্তৃক 1,000 টাকা কমিশন চার্জ করেছে, কিন্তু 31শে মার্চ তারিখের মধ্যে নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক যদি কমিশন চার্জ করে তাহলে আমার তো ব্যাংক জমা কমে যাবে, কমবে না? আমার ব্যাংক জমার পরিমাণ কমে যাবে, কমলে তো বিয়োগ হয়। সেজন্য ব্যাংক কর্তৃক কমিশন চার্জ যা নগদান বইতে হয়নি লেখা হয়নি বলে এটা আমরা বিয়োগের ঘরে লিখবো, এই বিয়োগের মধ্যে লিখবো। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, কমন একটা আইটেম, অনেক সময় পরীক্ষায় এসে থাকে। ব্যাংক পাওনাদারকে পরিশোধ করেছে, তো আমার ব্যাংক জমা কমে গেছে, বিয়োগ করব। এই যে একজন পাওনাদারকে 12,000 টাকা পরিশোধ করেছে, নগদান বইতে লেখা হয়নি, মানে কি 12,000 টাকা ব্যাংক থেকে 12,000 টাকা বিয়োগ হয়েছে। এটার অর্থ হচ্ছে ব্যাংক থেকে এই 12,000 টাকা বিয়োগ হয়েছে, কিন্তু নগদান বই থেকে বিয়োগ হয়নি। সেজন্য আমরা এখন কি করব, ব্যাংকে যেহেতু কমে গেছে টাকা, তাই আমরা এই বিয়োগের ঘরে লিখবো। কি লিখবো, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, এই 12,000 টাকা। ব্যাংকে জমাকৃত চেকের টাকা নগদান বইতে 2 বার লেখা হয়েছে। ঘটনাটা কি ঘটেছে একটু লক্ষ্য করি। আমরা একটি চেক ব্যাংকে জমা দিয়েছি, আমরা চেক কি করেছি, ব্যাংকে জমা দিয়েছি, দিয়ে নগদান বইতে 2 বার লিখেছি। এটা অন্যভাবে থাকতে পারে, ব্যাংকে 3,001 টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছে। অর্থাৎ 3,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি, তো আমরা তো এই 3,000 টাকা যোগ করব না, তো আমরা ভুলে 2 বার যোগ করেছি 3,000 টাকা, আর ব্যাংকে একবারই যোগ করবে। তাহলে আমরা যোগ করলাম 2 বার, 3,000 3,000 6,000, ব্যাংক যোগ করেছে একবার। তাহলে আমরা কত টাকা বেশি যোগ করেছি, 3,000 টাকা বেশি যোগ করেছি। ওই 3,000 টাকা এখন যদি আমরা বিয়োগের ঘরে লিখি, যে জমাকৃত চেকের টাকা নগদান বইতে বেশি লেখা বলে এই 3,000 টাকা যদি আমরা বিয়োগের ঘরে লিখি, তাহলে আমাদের এই যোগের টাকাটা কাটা যাবে। অর্থাৎ এই 3,000 টাকা আবার আমাদের বিয়োগ করতে হবে, এখান থেকে কি হবে, বিয়োগ করতে হবে 3,000 টাকা। তাহলে যোগ বিয়োগে কাটা গেলে 3,000 3,000 থাকবে। ইস্যুকৃত চেকের টাকা নগদান বইতে লেখা হয়নি বা কম লেখা হয়েছে। ইস্যুকৃত চেকের টাকা যদি নগদান বইতে লেখা না হয় বা কম লেখা হয়, তাহলে সেটি বিয়োগ হবে। যেমন 10,000 টাকা চেক ইস্যু করে নগদান বইতে 7,000 টাকা লেখা হয়েছে। অর্থাৎ একজন পাওনাদারকে আমি চেক দিয়েছি 10,000, তো আমি কত টাকা বিয়োগ করব, 10,000, কিন্তু আমি ভুলে বিয়োগ করেছি 7,000। এই যে 7,000 টাকা লেখা হয়েছে ভুলে, কিন্তু ব্যাংক তো 10,000 বিয়োগ করবে। তাহলে ব্যাংক বিয়োগ করলে 10,000, আমরা বিয়োগ করলাম 7,000, তো আমরা কত কম বিয়োগ করেছি, 3,000 টাকা কম বিয়োগ করেছি, সেটা আবার আমরা বিয়োগ করব, কত টাকা, 3,000। অর্থাৎ আমি যত টাকা কোনো আইটেম যদি বিয়োগ করার সময় আমি যত টাকা কম বিয়োগ করেছি সেটা আবার যদি বিয়োগ করি, তাহলে আমার ব্যাংকের জেরের সাথে মিলে যাবে। সেই জন্য আমরা ইস্যুকৃত চেকের টাকা নগদান বইতে কম লেখা হয়েছে বলে এখানে 10,000 আর এখানে 7,000, এই দুইটার কোনো টাকাই বলবে না, বলবে কম কত টাকা, দুইটার পার্থক্য কম, 3,000 টাকা। 10,000 আর 7,000 এর পার্থক্য 3,000 টাকা, আবার আমি বিয়োগ করব। তাহলে আগে বিয়োগ করেছিলাম 7,000, এখন বিয়োগ করলাম 3,000। দুইবারে 10,000 টাকা বিয়োগ হলো,
ব্যাংকের সাথে মিলে গেল। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত বা অমর্যাদা হয়েছে 10,000 টাকা। এটা অন্যভাবে থাকতে পারে, যেমন ব্যাংকে জমাকৃত 10,000 টাকার একটি চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, বা এনএসএফ। এনএসএফ বলে একটা কথা আছে। এনএসএফ, এই যে এনএসএফ হচ্ছে নো সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ অর্থাৎ বিভিন্ন কারণে চেক প্রত্যাখ্যান হতে পারে। সেক্ষেত্রে আমি একজনকে চেক দিয়েছি, আমার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে, বা আমাকে একজন চেক দিয়েছে, তার চেকটা আমি ব্যাংকে দিয়ে এসেছিলাম জমা করে, ব্যাংকে বলেছিলাম যে এই টাকা আপনি যোগ করবেন আমার অ্যাকাউন্টে, কিন্তু ব্যাংক যদি দেখে আদায় করার সময় যে আমাকে চেক দিয়েছে তার অ্যাকাউন্টে টাকা নাই, পর্যাপ্ত টাকা নাই, নো সাফিসিয়েন্ট ফান্ড, এনএসএফ, তাকে বলা হয় এনএসএফ চেক। এনএসএফ মানে প্রত্যাখ্যাত চেক আর কি। তাহলে চেক যদি প্রত্যাখ্যান হয়, আমার ব্যাংকে টাকা কমে যাবে, ব্যাংক জমা কি হবে? কমে যাবে। যেহেতু চেক প্রত্যাখ্যানের ফলে ব্যাংক জমা কমে যায়, সেজন্য আমরা বিয়োগের ঘরে লিখব প্রত্যাখ্যাত চেক যার নর্দন বইতে লেখা হয়নি। প্রত্যাখ্যাত হলে আমরা জাবেদা করি দেনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট মানে কি? ব্যাংক জমা কমে যাচ্ছে, সেজন্য বিয়োগের ঘরে লিখতে হবে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বাট্টা করা হয়েছিল, মেয়াদ শেষে প্রত্যাখ্যান হয়েছে। লক্ষ্য করি 5,000 টাকার একটি 3 মাস মেয়াদি প্রাপ্য নোট 10% বাট্টায় ব্যাংকে বাট্টা করা হয়েছে, কিন্তু মেয়াদ শেষে প্রত্যাখ্যাত হয়েছে। তো এইটা আমাদের প্রত্যাখ্যাত যেহেতু হয়েছে জমাকৃত প্রাপ্য বিল, সেজন্য আমাদের ব্যাংক জমা কমে যাবে। তাই আমরা এই ক্ষেত্রে আমরা যখন বিয়োগ করব, তখন কিন্তু এই 5,000 টাকায় বিয়োগ করতে হবে। অর্থাৎ প্রাপ্য বিল প্রত্যাখ্যান হলে প্রাপ্য বিলে যদি 2টা টাকা থাকে, যেমন এখানে যদি থাকতো 5,000 আর এখানে আছে মনে করো 4,800, সাপোজ মনে করি 4,800 লিখতাম না, কিন্তু আমরা লিখতাম 5,000। তাহলে আমাদের এই 5,000 টাকা এখন যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে, বাট্টা কিন্তু প্রাপ্য নোট প্রত্যাখ্যাত বলে 5,000 টাকা বিয়োগের ঘরে লিখবো। কেননা বাট্টা কিন্তু প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যান হয়, তার জন্য জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, তাই ক্রেডিট দিকে আমরা বিয়োগ করেছি। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1,000 এবং চার্জ কর্তন 50 টাকা। তো এটা কিন্তু দুইটা লেনদেন। ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে এই 1,000 টাকা সুদ মঞ্জুর করেছে, তার মানে কি ব্যাংক আমার অ্যাকাউন্টে 1,000 টাকা যোগ করেছে। তাহলে এই 1,000 টাকা আমরা কি করব? যোগের ঘরে লিখব। এই যে যোগের ঘরে লিখব ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এই 1,000। কেননা এই আমি 1,000 লিখলাম, এই 1,000 আবার ব্যাংক চার্জ ধার্য করেছে 500, মানে কি ব্যাংক আবার আমার অ্যাকাউন্ট থেকে টাকা 500 টাকা কেটে নিয়েছে। তাহলে ওটা আবার বিয়োগের মধ্যে আসবে, যে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন বলে এই 500 টাকা বিয়োগের ঘরে লিখবো। অর্থাৎ ব্যাংক বিয়োগ করেছে, আমরাও বিয়োগ করে দিব। এখানে দুইটা লেনদেন, ব্যাংক একটা যোগ করবে, একটা বিয়োগ করবে। কেননা ব্যাংক সুদ মঞ্জুর করলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পায়, তাই যোগ করেছি। ব্যাংক চার্জ কর্তন করলে আমার ব্যাংক জমা কমে যায়, তাই বিয়োগ করেছি। এবার আসি ব্যাংক মেমোরেন্ডাম। অনেক সময় লেখা থাকে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ। অর্থাৎ এই ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে ব্যাংক খরচ অর্থাৎ ব্যাংক চার্জ বিভিন্ন কর্তন করে থাকে, আর ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করে থাকে। তাহলে ডেবিট মেমোরেন্ডাম যেটি লেখা থাকবে সেটি আমার অ্যাকাউন্ট থেকে কমে যাবে, আর ক্রেডিট মেমোরেন্ডাম যেটি লেখা থাকবে সেটি আমার অ্যাকাউন্টে যোগ হবে। অর্থাৎ যোগের মধ্যে লিখবো এই ব্যাংকের লভ্যাংশ আদায় ক্রেডিট মেমোরেন্ডামের যেটি ছিল 5,000 টাকা, আর বিয়োগের ঘরে লিখবো সার্ভিস চার্জ 300 টাকা। অর্থাৎ ঘটনাটা কি ঘটেছে? ব্যাংক লভ্যাংশ আমার অ্যাকাউন্টে জমা করেছে 5,000 টাকা, তো ব্যাংক যোগ করেছে, আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই আমরাও যোগ করলাম। আমরা নগদান বইতে কি করলাম? এই নগদান বইতে যোগ করলাম। আবার ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে,
ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে। তাহলে সেটা ব্যাংক যেহেতু বিয়োগ করেছে 300, আমরাও এখানে বিয়োগ করব 300, সেজন্য আমরা বিয়োগ করেছি। ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট মেমোরেন্ডাম কাকে বলে আমি কিন্তু 1 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমার সম্ভবত 5 নম্বর ক্লাস, তাই আমার যে ক্লাসটি না দেখেছো তোমরা এই 1 নম্বর ক্লাসটি দেখার জন্য অনুরোধ করব। এই বিভিন্ন বিস্তারিত নগদান বই, ব্যাংক বিবরণী, ডেবিট নোট, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম সব আলোচনা করেছি। এখন আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তবে এইটুকু বলতে পারি ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে ব্যাংক জমা কমে, ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে ব্যাংক জমা বৃদ্ধি পায়। এবার আমরা কি করব, আমাদের অঙ্ক সব যোগ বিয়োগ করা শেষ। আমরা যোগের ঘরে লিখেছি আমরা সম্ভবত 12টা আইটেম, আর বিয়োগের ঘরে লিখেছি সম্ভবত আমরা বিশেষ করে পরেরগুলি সব, তাই না? তো যাই হোক, অনেকগুলি বিশাল একটা অঙ্ক। তো আমাদের এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত ছিল, 26,000 টাকা আমরা শেষের ঘরে লিখবো। তারপরে আমরা যোগের ঘরে যতগুলো যোগ করেছি, এই 1 2 3 সিরিয়াল করে যতগুলো যোগ করেছি সব যোগফলগুলো যোগ করে আমার 66,000 হয়েছে। আমি এখানে এই অল্প জায়গার মধ্যে এতগুলো দেখাতে পারলাম না, তাই 1 থেকে শুরু করে এখানে 12 পর্যন্ত লেনদেনগুলি সব যোগ করে আমার 66,000 টাকা হয়েছে। তোমরা যদি অঙ্কটা করো তোমাদের সম্ভবত 66,000 টাকা হবে। তারপর নিচে একটি দাগ দিব, এই 26,000 এর 66,000 যোগ করে 92,000 হবে। তারপরে কি করব, বিয়োগের লেনদেনগুলি আমরা সব যোগ করে পাবো এখানে সম্ভবত 60,000 টাকা। আমি কিন্তু এতক্ষণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলা যোগ করেছি সব যোগগুলা আমি একত্র করে 66,000 টাকা পেয়েছি। এইটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি। আর আমি যতগুলো আইটেম বিয়োগ করেছি সব বিয়োগ ফলগুলো একসাথে আমরা একত্র করে 60,000 টাকা পেয়েছি। সব বিয়োগ ফলগুলি আমি এখানে সব লিখেছি, কিন্তু দুইটা দাগ, আসলে দুইটা না, অনেকগুলি আছে। তোমরা যারা ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে পারো তাহলে তারা বুঝতে পেরেছো। এবার কি করবো, 92,000 থেকে 60,000 টাকা বাদ দিলে আমাদের 32,000 টাকা হচ্ছে। অর্থাৎ এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 26,000 টাকা নিয়ে যদি অঙ্ক শুরু করি, আমার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হবে 32,000 টাকা। আর এই অঙ্কটা যদি এমন হতো যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে এই 32,000 নিয়ে অঙ্ক শুরু হয়েছে, তাহলে যোগ বিয়োগ করে হতো 26,000 টাকা। উল্টা হতো, তখন কি করতাম, আগে যেগুলো বিয়োগ করেছি সবগুলো যোগে যাবে, আগে যেগুলো যোগ করেছি সব বিয়োগে আসবে। আশা করি বুঝতে পেরেছো। যেমন এই যে লক্ষ্য করি, এখানে যদি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়, তাহলে প্রথমে লিখবো আমরা 32,000 টাকা শেষের ঘরে। তারপরে যোগের মধ্যে লিখবো আমরা যেগুলো আগে যোগ করেছি ওই 60,000 টাকা। অর্থাৎ ওই যে আমরা বিশাল একটা অঙ্ক সমাধান করলাম এতক্ষণ ধরে, সেখানে যতগুলি আইটেম বিয়োগ করেছি ওই বিয়োগের আইটেমগুলি হুবহু লেখা সহ সব যোগের ঘরে যাবে, যোগ করে 60,000 টাকা হবে। তারপরে এখানে একটি দাগ দিব, যোগ করে হবে 92,000 টাকা। এবং আমরা যে আইটেমগুলো আগে যোগ করেছিলাম সেগুলো এখন বিয়োগে আসবে। যোগে হয়েছিল 66,000 টাকা, মনে আছে? তাহলে যোগে আমাদের এই সবগুলো যোগ করে 66,000 টাকা হবে। এখানে দুইটা দাগ বলতে বোঝাচ্ছে কিন্তু সব যোগগুলি যেগুলি যোগ করেছি সব। এখানে একটি দাগ দেবো, এটার সাথে বিয়োগ করে হবে 26,000 টাকা, ডাবল দাগ দিব। এবং এখন কি হবে, এখানে লিখবো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আর এখানে লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। উল্টা হবে, অর্থাৎ ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংক জমা যদি কমে যায় তাহলে যোগ হবে, ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ হবে। আর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ, কমে গেলে বিয়োগ। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক লম্বা আলোচনা, আশা করি তোমরা ধৈর্য ধরে শেখার জন্য তোমরা হয়তো ধৈর্য ধরে অনেক কিছু জানার চেষ্টা করেছো। আমিও ক্লান্ত হয়ে গেছি বলতে বলতে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। পরিশেষে আবার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং এই করোনাকালীন সময় বাইরে গেলে অবশ্যই এই মাস্ক ব্যবহার করবে, অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। খোদা হাফেজ।